নমস্কার, নিউজ প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। জনজাতিদের উন্নয়ন পর্যালোচনার জন্য জেলা মহকুমা পর্যায়ে নোডাল অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আদি কর্মযোগী অভিযান কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে জনজাতিদের উন্নয়নে ১৪০০ কোটি টাকা ব্যয় করা হচ্ছে বলেও মঙ্গলবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মঙ্গলবার আদি কর্মযোগী অভিযান উপলক্ষে কর্মসূচির আয়োজন করা হয় প্রজ্ঞা ভবনে। এতে পৌরোহিত্য করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জনজাতিদের উন্নয়ন পর্যালোচনার জন্য প্রতিটি জেলা এবং মহকুমা পর্যায়ে টিসিএস স্তরের নোডাল অফিসার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মঙ্গলবার আদি কর্মযোগী অভিযান উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কমিটেড চেঞ্জ লিডারদের মাধ্যমে সরকারের বিভিন্ন প্রকল্পগুলো তৃণমূল পর্যায়ে পৌঁছে দেবার কেন্দ্রীয় পরিকল্পনারও প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তার জন্য কোনো যে অফিসার সেটা আগে ছিল সেটা উঠিয়ে দিয়েছিল 2005-এ। কিছুদিন আগে ক্যাবিনেটে আমরা ডিসিশন নিলাম যে প্রতিটি সাব ডিভিশন এবং ডিস্ট্রিক্ট লেভেলে শুধু আমাদের জনজাতি গোষ্ঠীর সমস্ত স্তরের যারা জনজাতিরা আছেন তাদের এক্সক্লুসিভলি টিসিএস সমতুল্য অফিসার থাকবে ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশন লেভেলে, সেটা ঘোষণা করেছি। যেমন আমরা ভাবছি, আর এইদিকে মাননীয় প্রধানমন্ত্রীজি যে 3টি ক্যাডার উনি এখান থেকে তৈরি করেছেন এবং এই ক্যাডার কি বলেছেন, এতে করে কমিটেড চেঞ্জ লিডার তৈরি করবেন। কমিটেড চেঞ্জ লিডার অর্থাৎ সামাজিক পরিবর্তন যে বিষয় সেটা উনি নাম দিয়েছেন এবং এই ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের এখানে অলরেডি যারা এখানে ট্রেনার খুব সম্ভব আমাদের নর্থ ইস্টার্ন জোনের মেঘালয়ের শিলং থেকে ওনারা ট্রেনিং নিয়ে এসছেন কয়েকজন, তারপরে প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে একজন করে 8 জন। তো ওনারা এসে এখানে ডিস্ট্রিক্ট লেভেলে আবার আজকে তো রাজ্য স্তরে হবে, তারপর যেটা আমি বললাম ডিস্ট্রিক্ট লেভেলে হবে, ব্লক স্তরে হবে এবং কাজের কিভাবে কি পদ্ধতিতে সেটাকে পৌঁছানো হবে সেগুলো কিন্তু একদম পুরো। জনজাতিদের উন্নয়নে ১৪০০ কোটি টাকা ব্যয় করছে রাজ্য সরকার। জনজাতিদের শিক্ষা, স্বাস্থ্য পরিকাঠামো এবং আর্থসামাজিক উন্নয়নে ব্যয় করা হবে এই অর্থ বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে শ্রমিকদের উন্নয়নে বিশ্বকর্মা প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর ভূমিকার কথাও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 1400 करोड़ ऑलरेडी हम लोग लोन लिए हैं और ये खाली जनजाति जो है इनके डेवलपमेंट के लिए हम लोग, और ये 1400 करोड़ जो है वहाँ पर जैसे वहाँ का माने इलेक्ट्रिसिटी हो, वहाँ कम्युनिकेशन अच्छा हो, रास्ता ठीक हो, उसके बाद वहाँ जो जैसे कोई पशुपालन में व्यस्त है तो उनको सहायता हो, तो हर चीज़ में ये 1400 करोड़ हम लोग लिए खाली ओनली फॉर डेवलपमेंट और उनका जो सोशियो इकोनॉमिकल कंडीशन अच्छा हो, इसलिए हम लोग बोलते हैं। प्रधानमंत्री जी के बारे में कुछ भी बोलेंगे तो कम ही होगा, इतना अच्छा काम करते हैं वो। और आप जानते हैं उन्होंने विश्वकर्मा पूजा के दिन ही जो हमारे विश्वकर्मा योजना भी स्टार्ट किए थे, तो इसमें भी 13,000 करोड़ का प्रोजेक्ट उन्होंने जिन लोगों के 18 जो श्रेणी हैं जिनके बारे में कभी सोचा भी नहीं था, इन लोगों के बारे में उन्होंने सोचा और उनको कैसे उनको डेवलप किया जाए, उनका भी सोशल इकोनॉमिकल स्टेटस अच्छा हो और इनको कैसे स्किल डेवलपमेंट हो, इसीलिए वो प्रोजेक्ट भी निकाला। तो ये तो मतलब एक उनका जन्मदिन में ही ये आ जाता है विश्वकर्मा पूजा, तो मैं उनको धन्यवाद देना चाहता हूँ। एक बार उन्होंने जिस तरह सोचते हैं ये मैंने पूरा जो भारतवासी के लिए बहुत ही फायदेमंद है। বিশ্বের বৃহত্তম জনজাতি কল্যাণ কর্মসূচি হল আদি কর্মযোগী অভিযান। এর মাধ্যমে তৃণমূল স্তরে প্রশিক্ষিত কর্মী শক্তি তৈরির মাধ্যমে সুশাসনকে আরো মজবুত করে অন্তিম জনজাতি ব্যক্তি পর্যন্ত সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছানো নিশ্চিত করার কথা এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই কর্মসূচির অংশ হিসেবে ডিস্ট্রিক্ট 4 দিনের আবাসিক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে 19 সেপ্টেম্বর পর্যন্ত। ডিস্ট্রিক্ট প্রসেস ল্যাবগুলির আয়োজন করা হবে 23 থেকে 25 সেপ্টেম্বরের মধ্যে। ফিরো রিপোর্ট, নিউজ নাও।
ত্রিপুরা হাইকোর্টের অতিরিক্ত বিচারক বিশ্বজিৎ পালিতকে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে সুপ্রিম কোর্ট কলেজিয়াম। এবার এই প্রস্তাব অনুমোদনের জন্য পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে। 15 সেপ্টেম্বর 2025 তারিখে অনুষ্ঠিত সভায় ত্রিপুরা হাইকোর্টের অতিরিক্ত বিচারক বিশ্বজিৎ পালিতকে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে সুপ্রিম কোর্ট কলেজিয়াম। এখন কলেজিয়ামের এই সুপারিশ অনুমোদনের জন্য পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি সম্মতি দিলে কার্যকর হবে এই নিযুক্তি। বর্তমানে ত্রিপুরা হাইকোর্টে বিচারক কর্মরত আছেন মোট 4 জন। এতদিন অতিরিক্ত বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বিশ্বজিৎ পালিত। তার কর্মদক্ষতা ও বিচারিক কাজের মান বিবেচনা করে স্থায়ী নিয়োগের সুপারিশ করেছে কলেজিয়াম। ভারতের বিচার ব্যবস্থায় প্রথমে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয় সংশ্লিষ্ট বিচারকদের। পরবর্তীতে কর্মক্ষমতা মূল্যায়ন করে স্থায়ী নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয় তাঁদের। সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে স্থায়ী বিচারক পদে মনোনীত হলেন বিশ্বজিৎ পালিত। 1969 সালের 5ই মে ত্রিপুরার কৈলাস শহরে জন্মগ্রহণ করেন বিশ্বজিৎ পালিত। তার পিতা লেফটেন্যান্ট বীরেন্দ্র পালিত ছিলেন কৈলাসহর বার অ্যাসোসিয়েশনের একজন বিখ্যাত আইনজীবী। 2001 সালের 1 নভেম্বর ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিসে যোগদান করেন বিচারপতি বিশ্বজিৎ পালিত। ত্রিপুরার মোট 8টি জুডিশিয়াল জেলার মধ্যে 7টিতে বিভিন্ন পদে কাজ করেছেন বিশ্বজিৎ পালিত, যার মধ্যে রয়েছে সিভিল জজ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণী, সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেট, জুভেনাইল জাস্টিস বোর্ড, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং জেলা ও দায়রা জজ। ত্রিপুরা রাজ্য আইন পরিষেবা কর্তৃপক্ষের সদস্য সচিব, ত্রিপুরা বিধানসভার সচিব এবং ত্রিপুরা সরকারের আইন সচিব হিসেবেও কাজ করেছেন বিশ্বজিৎ পালিত। 2021 সালে 1 ফেব্রুয়ারি ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিসের সিলেকশন গ্রেডে যোগদান করেন বিশ্বজিৎ পালিত। 2023 সালে 26 অক্টোবর তারিখে ত্রিপুরা হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে শপথ গ্রহণ করেন বিশ্বজিৎ পালিত। এবার স্থায়ী বিচারক হিসেবে তার এই নিযুক্তিকে ত্রিপুরা হাইকোর্টের বিচারিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং মামলার জট কমাতে সহায়ক হবে বলে অভিমত আইনজীবী মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পুর নিগমের 16 কোটি টাকা অর্থ জালিয়াতি কাণ্ডে প্রকৃত দোষীদের শাস্তি প্রদানের ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করল কংগ্রেস। বুধবার সাংবাদিক সম্মেলন করেই এই দাবি করল কংগ্রেস। আগরতলা পুর নিগমের 16 কোটি টাকা চেক জালিয়াতি মামলায় প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। প্রাথমিক পর্যায়ে 78টি আলাদা আলাদা ব্যাংক অ্যাকাউন্টে যায় এ টাকা। শেষে দিল্লি এবং নাগপুরের 2টি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে এই বিশাল পরিমাণ অর্থরাশি বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছে প্রদেশ কংগ্রেস। এই অর্থ এটা জমাকৃত হয়, এই চেকগুলি যখন ব্যাংকে যায়, ব্যাংক কর্তৃপক্ষ কম্পিউটারাইজ তাদের যে প্রসেস, সিগনেচার এবং এই চেকে যা যা তাদের অনুসন্ধানে এটাকে অনুসন্ধান করে এই চেকগুলিকে ক্লিয়ারেন্স দেয় এবং যথাযথভাবে 78টি ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ এটা জমা হয়। এর মধ্যে দেখা যায় যে এমন 2টি অ্যাকাউন্ট আছে। একটা অ্যাকাউন্ট এটা দিল্লি চাঁদনি চকে সন্ধ্যা সুরেশ সুনন্দন পাওয়ার এই নামে দিল্লিতে এই অ্যাকাউন্ট এবং বিমল কুমার জ্বালা প্রসাদ শ্রীবাস্তব নাগপুরের সিটিতে এই নামে একটা অ্যাকাউন্ট। সমস্ত টাকা এই 78টা অ্যাকাউন্টে পরবর্তী সময় প্রথমে ডিসবার্স হয় 78টা অ্যাকাউন্টে, পরবর্তী সময়ে এই সবকটি অ্যাকাউন্টের টাকা এই 2টা অ্যাকাউন্ট।
সম্পূর্ণ ঘটনা তদন্ত করে এই ক্ষেত্রে প্রকৃত দোষীদের শাস্তির ব্যবস্থা করে স্বচ্ছ সরকার এবং স্বচ্ছ প্রশাসনের প্রমাণ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই তদন্ত সুষ্ঠুভাবে এটাকে পরিচালিত করার জন্য আপনি এখানে ভূমিকা গ্রহণ করুন। আপনার ভূমিকা এই এত বড় জালিয়াতি, এই জালিয়াতি এটা প্রকাশিত হবে। আমার কাছে অনেক তথ্য আছে, আমি সবটা হয়তো এখনো খোলাসা করতে চাইছি না। তদন্ত যদি সঠিক পথে অগ্রসর হয় আর আসল কুশীলকরা যদি এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে যদি আজকে সেখানে তদন্ত সাপেক্ষে তাদেরকে যদি দোষী বলে সাব্যস্ত করে তাদের বিচারের ব্যবস্থা করা হয়, তাহলে নিশ্চয়ই আমরা মনে করব যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বা আজকে ওনার যে স্বরাষ্ট্র দপ্তর, এই স্বরাষ্ট্র দপ্তর সঠিক কাজ ওনারা করছেন এবং ওনাদেরকে আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা ওনাদেরকে সমস্ত সহযোগিতা করতে প্রস্তুত। পশ্চিম আগরতলা থানায় একটি মামলা দায়ের করে আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে মোট 6টি জাল চেক ব্যবহার করে আগরতলা পুর নিগমের 16 কোটি টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ দায়ের করেছিলেন ইউকো ব্যাংকের জোনাল ম্যানেজার সঞ্জীব রায়। মামলা দায়ের করার 8 দিন পর গত 12 সেপ্টেম্বর রামায়ণী শ্রীময়ী নামে ইউকো ব্যাংক আগরতলা শাখার মহিলা ক্যাশিয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরেই ধৃত মহিলাকে 3 দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়ে দেয় আদালত। 16 কোটি টাকার এই চেক জালিয়াতি মামলার তদন্তে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করেছে রাজ্য সরকার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। যাত্রী পরিষেবায় উত্তর পূর্বাঞ্চলে প্রথম স্থানে রয়েছে এমবিবি বিমানবন্দর। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার দেওয়া তথ্য পরিসংখ্যান উল্লেখ করে একথা জানিয়েছেন এমবিবি বিমানবন্দরের অধিকর্তা কৈলাস চন্দ্র মীনা। মঙ্গলবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে আরও উল্লেখ করতে গিয়ে আগামী 17 সেপ্টেম্বর যাত্রী সেবা দিবস উদযাপন উপলক্ষে এমবিবি এয়ারপোর্ট আগরতলায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে বলেও জানিয়েছেন এমবিবি বিমানবন্দরের অধিকর্তা কৈলাস চন্দ্র মীনা। प्लान की है उनके बारे में चर्चा करेंगे। उससे पहले मैं बताना चाहूंगा कि एमबीबी एयरपोर्ट अगरतला नॉर्थ ईस्ट का जो है सबसे बेहतर एयरपोर्ट है। हम कस्टमर सेटिस्फेक्शन सर्वे में जो है अगरतला एयरपोर्ट, एमबीबी एयरपोर्ट अगरतला नंबर 1 है और जो है पैन इंडिया हमारी जो है 15th रैंक है। ये सबका श्रेय जाता है एयरपोर्ट पर काम करने वाली विभिन्न एजेंसियां, एयरलाइंस, स्टेट गवर्नमेंट और आप सभी को भी इसका श्रेय जाता है कि आप हमारी जो है एयरपोर्ट में जो भी है हमारा फैसिलिटीज हम प्रोवाइड करते हैं वो सबके सम्मुख लाते हैं, सबको बताते हैं। इसी की वजह से हमारा एयरपोर्ट ये माइलस्टोन अचीव कर पाया। तो इसके लिए आप सभी बधाई के पात्र हैं। आप सभी को बहुत बहुत धन्यवाद और मैं अपेक्षा करता हूं कि इसी तरह का सहयोग इलेक्ट्रॉनिक मीडिया, प्रिंट मीडिया की तरफ से हमें मिलता रहेगा और ये एयरपोर्ट मुझे उम्मीद है कि और भी बेहतर जो है परफॉर्मेंस इस एयरपोर्ट की रहेगी और हम और भी बेहतर जो है रैंकिंग जो है पैन इंडिया हम रैंकिंग जो है अचीव कर पाएंगे। हमने जो है आज मैं कहना चाहूंगी इस एयरपोर्ट पर जो है आज की तारीख में जो है कुछ सुविधाएं ऐसी है जो कि हमारे जो है गुवाहाटी एयरपोर्ट से भी ज्यादा है। जैसे हमारा जो है इनलाइन एक्सरे बैगेज स्क्रीनिंग सिस्टम जो कि गुवाहाटी एयरपोर्ट पर भी नहीं है, हमारे एयरपोर्ट अवेलेबल है। इसके अलावा भी बहुत सारी सुविधाएं जो है हमने जो है यहाँ पर जो है एड ऑन की है और हम सतत हमारा हमेशा प्रयास रहेगा कि ये सुविधाएं हम आगे भी बढ़ाते रहें और শারদীয়া দুর্গোৎসবকে সামনে রেখে বন্ধ হচ্ছে না চাঁদাবাজির ঘটনা। এবার চাঁদার জুলুমে ভাঙা হলো ব্যবসায়ী প্রতিষ্ঠান। ঘটনা শেখেরকোট বাজারে। মুখ্যমন্ত্রী এবং পুলিশ মহানির্দেশকের স্পষ্ট নির্দেশ সত্ত্বেও কিছুতেই কমছে না পুজোর চাঁদার জন্য। আমতলী থানার শেখেরকোট বাজারে মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ দুর্গাপুজোর বাজেট বাজারের এক ব্যবসায়ী 10,000 টাকা চাঁদার দাবি করা হয় স্থানীয় নিউ ক্লাবের পক্ষ থেকে।
ব্যবসায়ী তা দিতে অস্বীকার করায় ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে বাজারের ভেতরে 4টি দোকানে ভাঙচুর চালায় এবং লুটপাট করে ক্লাবের সদস্যরা। কালকে রাত্রে প্রায় আনুমানিক 1:30 নাগাদ আমরা বাড়ি থেকে খবর পেলাম যে আমার ছোট ভাইয়ের দোকান, এটা আমরা নিজস্ব বিডি। কোন জায়গা থেকে দোকানটা? এই দোকানটা শেখেরকুট বাজারে। তা আমরা রাত্রে 1:30 নাগাদ খবর পাইছি নিউ ক্লাবের কিছু লোক আমার ছোট ভাইয়ের 10,000 টাকা পূজা চাঁদা ডিমান্ড করছে। হ্যাঁ কইছে আমি গত বছর 1200 টাকা দিছি, এবার আমি তোমরা 10% বাড়ায় 1,500 টাকা দিয়ে দিব। সে এই দোকান বন্ধ করে পুরো 12টা বাজে বাড়িতে গেছে। 1:30 নাগাদ আমার বাড়িতে খবর গেছে যে এই ঘটনা। তখন আমরা তিন ভাই আমরা দৌড়ে আইছি বাজার সেক্রেটারি নিয়ে। আয়া দেখি পুরা ঘর লন্ড বন্ড, ঘরের মধ্যে জল টল অনেক কিছু আসিল, কিছু নাই, চিপসের সরানো ছিটানো অবস্থা আমরা পাইছি। তো এই বিষয়ে আপনারা কি থানাত কোনো অভিযোগ করছেন? থানা তো কালকে রাত্রেবেলা থানার স্টাফ তো সবকিছু দেখে গেছে। এখন যেহেতু এটা বাজারের মধ্যে ব্যবসায়ী। পরবর্তী সময়ে বাজার কমিটির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে পালিয়ে যায় অভিযুক্তরা। এ নিয়ে বাজার ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে আমতলী থানার দায়ের করা হয়েছে লিখিত অভিযোগ। আনুমানিক আমরা তো 11টার সময় বাড়িতে গেছি দোকান লামাইয়া, রাতে আনুমানিক 1:30টার দিকে নাকি নিউ ক্লাবে তারা এসেরা সব দোকান বাজার আরো পাশাপাশি আরো একটা দোকান, আমার দোকান ভেঙে রেখে সব ঢুকে গেছে। আমরা সকালবেলায় দেখি আমাদের দোকান ভেঙে রেখে এই অবস্থা। কি কারণে ভাঙছে? চাঁদার জুলুমবাজি নিয়ে সেরে হয়েছে, যে চাঁদা নিয়ে সেরা আরেকজনের সাথে ঝগড়া হয়েছে, আমাদের দোকানও ক্ষতিগ্রস্ত করছে। তখন আপনারা এই বিষয়ে কি? আমরা অবশ্যই আমরা থানার দ্বারস্থ হবো এবং বাজার কমিটি সেক্রেটারিকে জানানো হয়েছে, সে তাদের একটা সিদ্ধান্ত করে দিয়েছে তাদের এগেইনস্টে একটা পদক্ষেপ নেওয়ার জন্য। এদিকে ঘটনার পর থেকেই বাজার ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। প্রশাসনের বারবার হুঁশিয়ারির পরেও কিভাবে প্রকাশ্যে এই ধরনের চাঁদাবাজির ঘটল তা নিয়েই উঠছে প্রশ্ন। শারদীয় দুর্গা উৎসবকে সামনে রেখে চাঁদাবাজির এই ধরনের ঘটনা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয় বলেই অভিমত সাধারণ মানুষের। আইনের কঠোর প্রয়োগই চাঁদাবাজির ঘটনা বন্ধ করতে পারে বলেও মনে করছে সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শূকর পালনের মধ্য দিয়ে গ্রামীণ অর্থনীতিকে সুসংহত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এক্ষেত্রে শূকর পালনে আধুনিক পদ্ধতি ও বাজার সম্ভাবনা নিয়ে বার্ষিক পর্যালোচনা বৈঠক করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। পশুপালন দপ্তরের উদ্যোগে শূকর পালন ও তার পরিচর্যা বিষয়ক বার্ষিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় মঙ্গলবার। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পশুপালন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সহ দপ্তরের শীর্ষকর্তারা। শূকর পালনের আধুনিক পদ্ধতি, রোগ প্রতিরোধ ও বাজারজাতকরণের নানা দিক নিয়ে আলোচনা হয় এদিনের বৈঠকে। রাজ্যের 37% মানুষ শূকর পালক। শূকর পালনের মধ্য দিয়ে বিশেষ করে গ্রামীণ অর্থনীতিকে সুসংহত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। মোর দেন 37% পিগ ফার্মার আমাদের যারা ট্রিমেন্ডাস কাজ করছেন এটাতে, এবং আমরা লক্ষ্য করছি অনেক বেশি সেখানে মানুষ ইন্টারেস্টেড হন এবং খুব লিকুইডিভ সেক্টর, একটা খুব কম ইনভেস্টে অনেক বেশি প্রফিট পাওয়া যায় এবং ডিমান্ড অনেক বেশি। কারণ আমাদের নর্থ ইস্টার্ন জোনে বা রিজনে পিক প্রোডাক্ট পোর্ক মিট বা আমাদের আপনারা জানেন প্রায় 98% নন ভেজিটেরিয়ান, তো স্বাভাবিক কারণে আমাদের এটা ডিমান্ড অনেক বেশি। তো আমি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে এই গুরুত্বপূর্ণ মিটিংটা করে। স্যার, অল আর ইন্ডিজিনিয়াস পিপলস আর? না, এটা এরকম কোনো স্পেসিফিকলি শুধু ইন্ডিজিনিয়াস পিপল করে এমনটা না, আমাদের নন ট্রাইবাল লোকেরাও আজকালকে এটার প্রতি অনেক বেশি ইন্টারেস্ট নিয়ে কাজ করছে। দেবীপুরে স্যার এটা কি? দেবীপুরে এটা আমাদের গভর্নমেন্ট বা ডিপার্টমেন্ট রান ফার্ম, সেখানে আমাদের AIC RP তারা ফান্ড করেছে, ICR আমাদের সাহায্য করছে, এবং আমরা বিভিন্ন রকমের হাই ইয়েল্ডিং ব্রিড যাতে আমাদের রাজ্যে ডেভেলপ করা যায়, সেগুলি যাতে ইনক্রিজ করা যায় নাম্বার, তার জন্য আমরা কাজ করছি। বর্তমান চাহিদা চলতি আর্থিক বছরের প্রতিটি ব্লকে 20 থেকে 30 জন সফল শূকর পালক, বিশেষ করে শূকর পালক তৈরি করার ওপর গুরুত্ব দেওয়া হয় এদিনের বৈঠকে। লক্ষ্য পূরণ নিশ্চিত করার জন্য জেলা স্তরের আধিকারিকদের দেওয়া হয়েছে নির্দেশ। শূকর পালনকে জীবিকা নির্বাহের সহায়ক হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে বিশেষ করে গ্রামীণ মহিলাদের জন্য। গ্রামীণ মহিলারা শূকর পালনের মাধ্যমে অর্জন করেছেন লক্ষপতিদিদির মর্যাদা। এই বিষয়টিও উঠে আসে এদিনের পর্যালোচনা বৈঠকে। জাতীয় প্রাণী সম্পদ মিশন, শূকর পালন, পরিকাঠামো উন্নয়ন তহবিল, দীনদয়াল অন্তোদয় যোজনা, জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের মতো
প্রকল্পগুলির মধ্য দিয়ে শূকর পালনকে উৎসাহিত করার মতো বিষয় নিয়েও পর্যালোচনা হয় এই দিনের বৈঠকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বুধবার দেবশিল্পী বিশ্বকর্মা পুজো। এই উপলক্ষে শহর থেকে গ্রাম পর্যন্ত বাজারে ফসরা সাজিয়ে বসেছেন মূর্তি ব্যবসায়ীরা। তবে আনন্দ ঘন আবহকে ছাপিয়ে উঠেছে দামের ঊর্ধ্বগতি। বাঙালির 12 মাসে 13 পার্বণের অঙ্গ হল দেবশিল্পী বিশ্বকর্মা পুজো। ঐতিহ্যগতভাবে শিল্প, প্রযুক্তি ও শ্রমজীবী মানুষের দেবতা বিশ্বকর্মার পূজা শহর ও গ্রামে পালিত হয় এক উৎসব মুখর পরিবেশে। কিন্তু রাজ্যের বিশেষ করে শহর আগরতলার প্রধান প্রধান বাজারগুলিতে এবছর ছোট থেকে বড় সব আকারের মূর্তির দাম গত বছরের তুলনায় বেড়েছে প্রায় 20% থেকে 40% পর্যন্ত। ক্রেতা ও ব্যবসায়ী উভয়ই মেনে নিচ্ছেন উৎসবের আবহ থাকলেও দামের এই ঊর্ধ্বগতি অর্থনৈতিক চাপে ফেলছে সবাইকে। দাম বেশি, আচ্ছা, মূর্তির দাম তো আর বাড়ে না, আচ্ছা, জিনিসপত্র দাম বেশি, এর লেগে আমরা কাস্টমাররা সেটা দইরা জায়গা খুব অসুবিধা আর কি, ব্যবসা হতে খারাপ, জিনিসপত্র দাম বেশি, এর লেগে মানে আমরা কম দাম বেচতে পারি না। কাস্টমার গ্যাস এবার কীরকম আসলো? গ্যাস এবার তো আসলে মোটামুটি, এবার বেশি খারাপ। মানে এটার কারণটা কি তা মনে করতেছেন? তো জিনিসপত্রের দাম বেশি, আমরা তো লাগাই তো বুঝে না, গেট বাইরে জায়গা, এই কারণে মূর্তির রেটে বেশি। গ্যাস এবার কীরকম ব্যবসা করছিলেন? আসলে মোটামুটি আছে। কি মনে করতেছেন এই বছর? এই বছর ভালো বলছি, বিশ্বকর্মা কি করে দাম, আচ্ছা, তো আমরা নিচ্ছি 1300 টাকা দিয়ে। আচ্ছা, গ্যাস এবারও নিছিলেন? হ্যাঁ, কত নিছিল? গ্যাস 1900-800 টাকা দিয়ে পাইছি। মুখ সাইজের মূর্তি এবছর মানে ওই বাজেটের ভিতরেই এই এত ছোট মূর্তি বিক্রি করতেছে। এটা কি দামটা বাড়া কি মানে জিনিসপত্রের দাম বাড়া? জিনিসপত্রের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দাম বাড়ছে। আপনাদেরও কি অসুবিধা হয়? স্বাভাবিক, সাধারণ মধ্যবিত্ত মানুষের তো অসুবিধা হওয়াটাই স্বাভাবিক। মাটি ও খড়ের মতো কাঁচামালের মূল্য বৃদ্ধি, পরিবহন খরচ বৃদ্ধির, আমদানি নির্ভর রং ও কেমিক্যালের দাম বৃদ্ধির কারণে প্রভাবিত হয়েছে মূর্তি বাজার। এছাড়াও আনুষঙ্গিক বিভিন্ন বিষয়গুলিও ব্যাপকভাবে প্রভাবিত করেছে বাজার অর্থনীতিকে। ভাড়া নিত 400 টাকা, এবার 600 টাকা। তারপরে গাড়ির ভাড়া একটু বেশি। গাড়ির ভাড়া প্রত্যেক বছর মনে করে এক গাড়ি মাল যদি মনে করো আমরা বেলা বলছি কিনে আনতাম 300 টাকা 400 টাকা নিত, আর এই বছর 600 টাকা নিচ্ছে। তার এই ডিপেন্ড করে সেটা বাজারটা খুবই খারাপ। বাজারও কমাকমটা একটু কম, মানে বুঝতে পারতেছে না কেমন হয়, কিন্তু জিনিসপত্রের ডিপেন্ড করে সেটা আমরা মূর্তির রেটটা একটু বেশি করতে লাগতেছে। কারণ আমরাও তো একটু আছে না, কাটাকাটি আছে। তারপরে এই ডিপেন্ড করে সেটা বাজারটা খুবই খারাপ লাগতেছে, দেখতে দেখা যাচ্ছে খুবই খারাপ। আর মূর্তির রেটটা দেখে সেটা সবাই একটু আচমকা হয়ে যাচ্ছে, কারণ জিনিসের ডিমান্ডটা একটু বেশি। যে জিনিসটা অন্য বছর আনতাম মনে করেন 100 টাকা দিয়ে, এই জিনিসটা আনতে লাগতেছে 150 টাকা দিয়ে। এই ডিপেন্ড করে মূর্তির রেটটাও একটু বেশি আমরা করতে লাগতেছে। এই কারণে সবাই দামটা শুনে একটু আতঙ্ক হয়ে যাচ্ছে, কারণ মূর্তি অন্যান্য বছর মূর্তি নিতে 500 টাকা, এবছর নিতে লাগছে 700 টাকা। কারণ জিনিসের রেটের ডিপেন্ড করে আমাদের রেটটা একটু বাড়াইতে লাগতেছে। এই নিয়ে সেটা যখন আমরা একটু চিন্তা আছি, মূর্তিকে কয়েকটা নিয়ে আসছি, কি বিক্রি করে পাইতে পারুন কি না পারুন, রেলা বাকি রেলা ভগবানের উপরে ডিপেন্ড করবো। নামটা কি আপনার? শুভঙ্কর রুদ্রপাল। প্রতি বছরই বল? হ্যাঁ, প্রত্যেক বছরই আমরা। দেশের সামগ্রিক অর্থনীতিতে বর্তমানে মুদ্রাস্ফীতি ঘোরাফেরা করছে প্রায় 5 থেকে 6%। এদিকে সাধারণ মানুষের আয় তেমন বাড়েনি। ফলস্বরূপ ব্যবসায়ীরা অতিরিক্ত খরচ চাপাচ্ছেন ক্রেতার উপর। বাধ্য হয়ে উৎসবের আবেগের দাম বাড়লেও কিনতে হচ্ছে ক্রেতাদের। রাজ্যের অর্থনীতিতে উৎসবগুলো বছরে লক্ষ কোটি টাকার লেনদেন তৈরি করে। বিশ্বকর্মা পুজো তার ব্যতিক্রম নয়। তবে একদিকে উৎসব বাজারকে এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নেওয়ার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।